গত কয়েকদিন ধরে আপনারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের স্কুল ড্রপ আউট 12%, যা দেশের মধ্যে একটা রিমার্কেবল। উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্য, সেখানেও কিন্তু এর থেকে কম স্কুল ড্রপ আউট। আজকে যেটা বিশেষ করে বলতে চাইছি যে এর মধ্যে মানে এমন জেলা অনুযায়ী আপনাদের পরিসংখ্যান দেব। তো জেলা অনুযায়ী দেখতে গেলে বীরভূম 17.2, মুর্শিদাবাদ 16.9, সাউথ 24 পরগনা 16.1, পূর্ব বর্ধমান 15.6, উত্তর দিনাজপুর 15.1, মালদা 14.5, পূর্ব মেদিনীপুর 14.5, পশ্চিম মেদিনীপুর 13.2। তো এইভাবে হুগলি, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত সব 12-র ওপরে। তো আজকে 1 নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে অবস্থা হয়েছে, এই যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ঠিকভাবে নেই। এই ছেলেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে কেউ জানে না। আমাদের রাজ্যে থেকে 70 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে। আর বিশেষ করে বলতে চাইছি যে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী, এমনকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অনেক বড় বড় কথা বলছেন, সংখ্যালঘু উন্নয়নের কথা বলছেন, কিন্তু আদতে কোনো সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে না। তাহলে এই যে এত, যেখানে 70% মুসলিম অধিবাসী আছে মুর্শিদাবাদ জেলায়, সেখানে এই পরিমাণ যে ড্রপ আউট হচ্ছে, এই ড্রপ আউট কোথায় যাচ্ছে, কি কাজে করছে তারা? ছোটবেলা থেকেই তাদেরকে কোনো সংস্থা তাদের ধরে নিয়ে যাচ্ছে কিনা এ ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। এটা অত্যন্ত জরুরি বিষয়। মানে প্রশাসন এবং স্কুল দপ্তর তাদের এটা খোঁজ নেওয়া উচিত। উনি এদিকে অনেক বড় বড় কথা বলছেন, অনেক বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, 36টা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এই 36টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ তো হচ্ছে প্রাইভেট। আর যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক সিট খালি রয়েছে। ইঞ্জিনিয়ারিং এ তো প্রচুর সিট খালি। তার মানে শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না। আর স্কুলের ব্যাপারে 6000-এর ওপর স্কুলে তো একজন শিক্ষক আছে। বহু স্কুল আছে যেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ, খুব গরিব বাড়ির লোকেরাও সেখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করছে। আচ্ছা, এরপরের কথা বলছি। এই যে ডেটা তথ্য আপনাদের দিচ্ছি, এই তথ্য কিন্তু কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কম্পাইল করে আমাদের কাছে হাজির করেছে, কিন্তু ডেটাটা আপলোড করেছে রাজ্যের প্রত্যেকটি স্কুল নিজেরা আপলোড করেছে। ইউডাইস এর মাধ্যমে যে ডেটা আপলোড হয়েছে তার থেকে নিষ্কর্ষ বেরিয়েছে এই যে ক্লাস 8-এর পরে এতগুলো ছেলে আর আসছে না। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা বিষয় জানাচ্ছি, যেটা আমাদের কেন্দ্রের সরকার প্রত্যেকটি ছাত্রর ব্যাপারে খোঁজ নেওয়ার বিষয় পর্যন্ত ভেবেছেন। এবারে যেভাবে তথ্য নেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে এই প্রথম এত ডিটেলস তথ্য নেওয়া হয়েছে। এরপরে ক্রমশ অপারের দিকে আমরা এগোচ্ছি, মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তাদেরও সমস্ত খবর নেওয়া হবে। সেটা হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি মানে ছেলেটি কোথায় যাচ্ছে সেই খবরটাও সব স্কুলকে নিতে হবে। এবং বিআরসি সিআরসি যে ব্লক লেভেলে যে সমস্ত ক্লাস্টার থাকছে তাদেরকে এগুলো আপলোড করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা ইনফরমেশন বলছি, এই বছরই প্রথম মানে কেন্দ্রের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা যে সর্বভারতীয় যে রেজিস্টার ডিরেক্টর জেনারেল তাকে কাছে ডেটা চেয়েছেন, যে ব্লক অনুসারে সমস্ত জন্মের ডেটা, যাতে 100% এনরোলমেন্ট
সমস্ত স্টেট করে সেদিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কতটা অনীহা এই রাজ্যের। যে এনইপির অন্তর্গত পিএম উষা এই স্কিম, সেই পিএম উষা স্কিমের মধ্যে দিয়ে 1 নম্বর হচ্ছে সমস্ত ব্লকে 2টি করে মডেল স্কুল তৈরির ব্যবস্থা আছে, যাতে এক্সিস্টিং স্কুলে অন্তত 3 থেকে 4 কোটি টাকা খরচ করে সেই মডেল স্কুল হবে। তো সেই যে পিএম উষা এই স্কিমে রাজ্য সরকার দস্তখত করেনি, স্বাক্ষর করেনি, এটা হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটি, তাতেও শিক্ষক নিয়োগের অধিকার, তার জন্য অর্থ সব ইউনিভার্সিটি এবং কলেজ তারাও সেই অনুযায়ী পেত। মানে প্রতি বছরে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা তারা নেওয়া থেকে নিজেরাই হাত গুটিয়ে বসে আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি ড্রপ আউট পশ্চিমবঙ্গে। আপনি একটা আশঙ্কা করলেন যে এই ড্রপ আউট ছেলেরা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আপনারা কি ভাবছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা তাদের কি কাজে লাগানো হচ্ছে কম বয়সে? দেখুন, একটা তো কথা হচ্ছে যে যেহেতু কর্মসংস্থানের কোনো সুযোগ সেরকম নেই, তাদের কাছে ভিশন নেই, সেই জন্য আগে ভাগেই তারা কোথাও না কোথাও যে গ্রামে আছে, যে অঞ্চলে যে বাজারটা আছে, সেখানে গিয়ে কারো দোকানে কাজ করছে বা এরকম কিছু করছে, এটা একটা আছে। আর যেহেতু এই এমন জায়গাগুলোতে হচ্ছে, সেই জায়গাগুলোর জন্য আশঙ্কা করছি, যেহেতু বর্তমান অবস্থায় আমরা দেখছি যে জঙ্গিদের বাস সেই সমস্ত জেলাগুলোতে হচ্ছে, কাজেই ওই ছেলেগুলোকে অর্থের প্রলোভন দেখিয়ে জঙ্গি সংস্থাগুলো তাদের সঙ্গে সম্পর্ক করছে কিনা, এই বিষয়ে অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের দেখা উচিত। আমি ডেটা টোটাল তাহলে কত পার্সেন্ট বলছেন? 15% না, 12%। 12% কিন্তু কিছু জেলায় 16-17 আছে, 15 আছে। আর স্কুল বন্ধ হওয়ার কোনো তথ্য এসেছে আপনাদের? স্কুল বন্ধ হওয়ার তথ্যটা আসেনি, সেটা তো খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা অ্যানালিসিস করছি, দেখি। এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে স্কুলগুলোতে একটা স্কুলে যদি ন্যূনতম 5 জন শিক্ষক দরকার হয়, তাহলে 1 লক্ষ স্কুলে 5 লক্ষ শিক্ষক দরকার। সে তো ভয়ঙ্কর স্থিতি, সে তো ভয়ঙ্কর স্থিতি। হ্যাঁ, স্কুল ড্রপ আউটের পেছনে যেটা বড় কারণ তো স্কুলে হ্যাঁ 5 জন শিক্ষক দরকার, সেখানে তো মানে অলমোস্ট 30% শিক্ষক নিয়ে রাজ্য চলছে, 30%। এই শিক্ষাক্ষেত্রেও তাই, স্বাস্থ্যতেও তাই, ডাক্তারও অলমোস্ট 30 to 35%, স্কুলও তাই, আর পুলিশ প্রশাসনও তাই। 3টে দপ্তরেই একই অবস্থা আছে। ডাক্তার তো আপনারা যে কোনো ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে যদি যাওয়া যায়, তো সেখানে পদ্ধতি অনুযায়ী সেখানে একজন অ্যানেস্থেটিস্ট থাকার কথা, একজন অবস্টেটিশিয়ান মাস্ট। তো দেখবেন এই যে সন্দেশখালীতে উনি গিয়েছিলেন, সন্দেশখালীতে গিয়ে একদম বড়াই করে বলে দিলাম, এই স্বাস্থ্যকেন্দ্র আমি উদ্বোধন করে দিলাম, আর এখানে মায়েদের আর অন্য কোথাও যেতে হবে না, ওখানেই সিজারিয়ান সেকশন হবে, ওখানেই অজ্ঞানী ডাক্তারবাবু থাকবেন। কিন্তু ওটা হচ্ছে যে আমরা মানে রাষ্ট্রীয় শিক্ষা নীতি অনুযায়ী ক্রমশত একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটি ব্লকেই একেবারে এক্সাম্পলারি স্কুল তৈরি করতে হবে, যেটা মডেল স্কুল। এই মডেল স্কুল মানে প্রাইভেট স্কুল নয়, সরকারি স্কুলকে, সরকারি এক্সিস্টিং স্কুল, হ্যাঁ রাজ্য সরকার করবে, কিন্তু রাজ্য সরকারকে অর্থ দেবে কেন্দ্র সরকার, টাকাটা কেন্দ্র দেবে, কিন্তু মানে ওই ব্লকে মডেল স্কুল মানে হ্যাঁ স্টেটকে করতে হবে, স্টেটকে করতে হবে, কেন্দ্র সরকার কিন্তু বিল্ডিং এর টাকা দেবে, বিল্ডিং এর টাকা দেবে। এক্সিস্টিং স্কুলে হচ্ছে, আর এক্সিস্টিং স্কুলে, এই জন্য কোনো প্রাইভেট স্কুলকে নয়, এক্সিস্টিং স্কুলে এবং রাজ্য সরকারের স্কুলেই হবে সেটা। না, রাজ্য সরকারের একটা বিল্ডিং আছে, স্কুল আছে,
কেন্দ্র বললো আপনি ওটাকে মডেল স্কুল করুন। হ্যাঁ, মানে এটা ডিসিশনও রাজ্য নেবে যে কোন স্কুলটাকে আমি করব। শিক্ষকের বেতন, কর্মচারী বেতন সব রাজ্য দেবে, রাজ্যের স্কুল। কেন্দ্রের কি ভূমিকা? কেন্দ্রের ভূমিকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। স্কুল তো বলছেন আছেই, কিন্তু কেন্দ্রের ভূমিকা অর্থ দেবে তো। মডেল স্কুল করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট এগুলো সব দেবে। আর বহু জায়গাতে এই পিএম উষাতে আবার এটাও আছে, বলছি। কিন্তু মডেল স্কুল করতে গেলে যা লাগে সেগুলো সমস্ত, এবং তার একটা পার্ট বলছি, কিছু যেটা কলেজগুলোতে আছে, কলেজ এবং ইউনিভার্সিটিতে, সেখানে টিচার স্যালারিও দেওয়া হবে। সেগুলো সব পার্ট করে ভাগ আছে না। ওগুলো তো যেমন স্টেট চাইবে, ওটাকে মডেল বলা হচ্ছে না। মডেল বলা হচ্ছে স্কুলটাকে। বাকি এবারে ইউনিভার্সিটি এবং কলেজ যেগুলো রাজ্য সরকার চাইবে, সেখানে ওই পিএম উষা স্কিমের অন্তর্গত টিচার অ্যাপয়েন্টমেন্ট, সেটা তো আছে। আরো অ্যাডিশনাল ফান্ড পাবে দ্যাট স্কিমে, মানে ওই স্কিম অনুসারে তারা টাকা পাবে। যা টাকা পায় সে তো পাচ্ছেই, ইট ইজ অ্যাডিশন। মানে আমরা হিসেব করে যা দেখেছি, পার ব্লকে ইট কামস অ্যারাউন্ড 3 to 4 crores। না, একটা স্কুলের জন্য 2 crores। 2 কোটি টাকা অনেক টাকা। সুভাষদা, যে হিসাব আপনারা দিলেন ড্রপ আউটের, অত্যন্ত স্পর্শকাতর। আপনাদের আশঙ্কা থেকে আরো একবার প্রশ্নটা করছি, যে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে যারা বেশি হচ্ছে, তাদেরকে নাশকতামূলক কাজে ব্যবহার করা হচ্ছে কিনা আপনারা এটা জানতে চাইছেন? এটা একটা মনের মধ্যে সাধারণ মানুষেরও আতঙ্ক আছে যে এত সংখ্যায় সেইখানেই ড্রপ আউট হচ্ছে কেন। আমরা দেখেছিলাম কাশ্মীরেও এরকম হয়েছিল তো, যুবকদেরকে পাথর ছোড়ার জন্য অর্থ দিয়ে অল্প বয়সেই স্কুল কলেজ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এই আশঙ্কাটা কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টা নিয়ে যাবে। এটা আমাদের আশঙ্কা। এটা আমরা তো, মানুষও আমাদের কাছে বলছে। আপনি বলেন ফ্যাক্ট ফাইন্ডিং এর টিম তৈরি হচ্ছে, ওরা খতিয়ে দেখে রিপোর্ট দেবে কেন ছাড়ছে, কোনটা এই ছাড়ছে কেন ছাড়ছে। হ্যাঁ, সেটা টিম তৈরি হচ্ছে। এটা না, ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমি বলছি এটা রাজ্য সরকারের করা উচিত। আপনারা বলছেন, কেন্দ্র বলছেন। কেন্দ্র এর জন্য এর ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখনই, আমরা শিক্ষা মন্ত্রক থেকে যে হয়ে যাচ্ছে এরকম কোনো ঘোষণা হয়নি, কিন্তু নিশ্চয়ই আমরাও এগুলো সমস্ত কেন তারা চলে যাচ্ছে এই বিষয়ে তো ভাবনা চিন্তা করছি। টিম দরকার ছিল, কেন্দ্রের থেকে টিম দরকার ছিল। কারণ ন্যাশনাল কনসার্ন, আপনার কথা সত্যি হয়, ন্যাশনাল কনসার্ন। না, কেন্দ্র যে টাকাটা দিচ্ছে সেটা বিপদে ইউটিলাইজ হচ্ছে। হ্যাঁ, সেগুলো তো দেখুন, কেন্দ্র যে অর্থ দেয় সেই অর্থ ইউটিলাইজ হচ্ছে কিনা সেটা আমরা টাইম টু টাইম আমাদের টিম তো আসেই, এসে তো দেখে, সেটা তো করে, এবং করে তো বিভিন্ন সময় আমরা দেখেছি মানে ঘোস্ট স্টুডেন্টের নাম লেখা হয়েছে। তো সেই জন্য এবার ক্রমাগত এই দিকে আমরা আসছি, ছাত্রদেরও আধার কার্ড এনরোলমেন্ট হবে এবং প্রত্যেকটি স্টুডেন্টের একটা ইউনিক আইডি দেওয়া হবে। সেই ইউনিক আইডি থাকার ফলে আজকে বহু জায়গাতে এই পশ্চিমবঙ্গে দেখা গেছে একই ছাত্রের 2-3টে স্কুলে নাম আছে। তো এইগুলো সমস্ত ঠিক হয়ে যাবে, এবং এগুলো যখন ঠিক হবে তখন দেখা যাবে বহু দিকে অনেক কিছু সংশোধন হবে। দেখা যাবে যে আমরা মিড ডে মিলে যে অর্থের কথা ভাবছি, হ্যাঁ না, শিক্ষার মান বাড়বে। ওই কি শিক্ষার মান বাড়বে এই জন্য যে প্রত্যেকটি ছাত্রের যদি খোঁজ থাকে, এবং শিক্ষার মান বাড়ানোর জন্য তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। রাজ্য সরকার যদি বলে যে আমি স্কুলে টিচার দেব না, আমি সেই পয়সাটাতে আমার তো মেলা করলে অনেক সুবিধা হবে। মেলাতে যদি আমি অর্থ ব্যয় করি, লোকেরা বিকেল বেলায় খাওয়া দাওয়া করে এসে মেলায় খাবার দাবার খাবে, ঘুরবে, আর আমাদের ভোট দেবে। এটা যদি ভাবে তাহলে এটা হবে। সুভাষদা বলছি, প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে বাঘ নিয়ে রাজনীতি হচ্ছে। কিরকম? এই যে রিসেন্টলি ওড়িশা থেকে একটি বাঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, ঝাড়খণ্ড হয়ে বিভিন্ন জেলায় ঘুরেছিল,
বাঘ পাঠিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। আমাদের যে সরকার রয়েছে সেই সরকারের কাছে এরকম বাঘ পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো উনি একটি কাব্য লিখুন। এই বাঘ পাঠিয়ে দেয় কোনো রাজ্য, এটা কখনো হতে পারে? আর একজন মুখ্যমন্ত্রী বলছেন, এটা তো অবাক করে দেওয়া ঘটনা। উনি একটা মানে কাব্য লিখুন, খুব ভালো হবে। তাহলে কি কি আর আবার লিখতে পারেন বাঘিনীর খোঁজে বাঘ আসছে, এরকম লিখতে পারেন। বলছে, এটা কি এই কথাটাই কাব্য? একেবারে নিছক কাব্য, মানে কি অবান্তর।